আমাকে অনেক শিক্ষার্থী বলে যে স্যার এত পড়ি কিন্তু পড়া মনে থাকে না। তো এত পড়ি পড়া মনে থাকে না, পড়া মনে থাকার উপায় কি? এটি কিন্তু শুধু একা সমস্যা তা না, এটা হচ্ছে যে আমাদের যারা বিসিএস পরীক্ষা দেয় বা চাকরি পরীক্ষা যারা অংশ নেয় শুধু তারাই না, যারা একাডেমিক পরীক্ষা দেয় বা আমরা আগেও যখন পড়তাম তখনও কিন্তু আমাদের পড়া মনে থাকতো না। কিন্তু পার্থক্যটা কি হচ্ছে, আমরা একাডেমিক লাইফে যখন পড়তাম তখন পড়াগুলো যেভাবে গুরুত্ব সহকারে পড়তাম, একটু চিন্তা করে দেখি যে এখন চাকরি পড়ার জন্য আমরা যখন পড়ি তখন ওই গুরুত্ব দিয়ে পড়ি না। অথচ কাজটি করা উচিত যে কি, যে আমরা একাডেমিক যে 15 বছর পড়ালেখা করলাম, এই পড়ালেখা করার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে একদিন আমরা ভালো একটা চাকরি করব বা নিজের পায়ে নিজে দাঁড়াবো, তারপরে কি বড় কিছু হব, এটাই কিন্তু উদ্দেশ্য ছিল। তো এখন সেই উদ্দেশ্য পূরণের যে সময়টা আসছে, এখন ওই একাডেমিক পড়া যেভাবে পড়তাম সেই কাজটা আমরা এখন আর করছি না। এখন বড় হয়ে গেছি, এখন নানা ধরনের কাজ তৈরি হয়ে গেছে, বন্ধু বান্ধব অন্যরকম হয়ে গেছে এবং নানান চিন্তা মাথা চলে আসছে, সাংসারিক চিন্তা চলে আসছে, যে কারণে কি হয় যে আগের যে পরিবেশ পড়ার সেই পরিবেশটা এখন থাকছে না। নানান কারণে এখন যখন পড়ি এই পড়াটা মনে থাকে না। তো দেখা যায় সেটা হচ্ছে যে বাস্তবতা কি বলে যে পড়া আসলে এত পড়া পড়ি কিন্তু পড়া মনে থাকে না। এটার জন্য আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো এখন, যে কথাগুলো ভালো করে শুনতে হবে এবং ভালো করে বুঝতে হবে। অ্যাকচুয়ালি আমরা আরেকটা বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে ভালো করে আমরা শুনিও না। এই যে ভালো করে শুনতে হবে বললাম, আমরা কিন্তু ম্যাক্সিমামই বলা যায় যে একটা রিসার্চের ফল হচ্ছে যে 70% মানুষ ভালো করে শোনে না। ঠিক আছে, লিসেন আর হিয়ার দুই ধরনের জিনিস। লিসেন হচ্ছে এক ধরনের জিনিস আর হিয়ার এক জিনিস। ঠিক আছে, যে বাসের শব্দটা পেলাম সেটা হিয়ার, ঠিক আছে, বাট লিসেন একটা কথা বললো, একটা সেন্টেন্স বললো, এই সেন্টেন্সটার মধ্যে কি শব্দ ইউজ করছে, কেন বলছে, কোন প্রেক্ষিতে কথাটা বলছে, এটা হচ্ছে লিসেন। শুনতে হবে সেইভাবে। তো আমি এখন যে কথা বলবো সেই কথাগুলো যে গুরুত্বপূর্ণ, এগুলো আসলে হিয়ার না, এগুলো লিসেন করতে হবে, শুনতে হবে ভালো করে। তো সেটার জন্য আমি বলি যে পড়া মনে থাকে না, অবশ্যই পড়া মনে থাকবে। তো এবং অন্যদের থেকে ভালো পড়া মনে থাকবে, তার জন্য সব থেকে আগে যে জিনিসটা লাগবে, নাম্বার 1 হচ্ছে ফোকাস দেওয়া। আমরা কিন্তু ফোকাসটা দেই না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা এই যে যা কিছু করছি ফোকাস দিয়ে করি না, ফোকাস নাই আমাদের। ফোকাসটা কোন দিকে আছে? যে ফোকাসটা হচ্ছে যে আমাদের সবসময় কি এলোমেলো ফোকাস আছে। আমি দেখবো যে কি হয়, যে আমি যে চাকরি পড়াশোনাটা করব, আমি যে আসলে চাকরি পড়াশোনা করবো, চাকরি কি আসলে আমার হবে? আমি যে বিশেষ পড়াশোনা করব, বিশেষ পড়াশোনা কি আমার আসলে হবে? এই যে একটা চিন্তা যে আমার কি এটা হবে, আমি যে পড়তেছি, তো আমার বিকল্প কি আছে, আমি এটা মেলা চিন্তা করি যে আমার এই পড়াটা না হয় বা আমার চাকরিটা না হয় তাহলে আমি কি করব। আসলেই ঠিক আছে, চিন্তাটা বিষয় আছে যে আমি এটা যদি না হয় তাহলে কি করব, নানান ধরনের চিন্তা মাথার মধ্যে কাজ করে। এতে করে কি হয় যে ফোকাসটা ঠিক মতো হয় না। ফোকাস দিতে হবে। ফোকাস দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, যদি আমার বিশেষ পরীক্ষার যোগ্যতাটা থাকে, পরীক্ষা দেওয়ার অংশ নেওয়ার যে যোগ্যতা থাকে, তাহলে আমি বিশেষ ক্যাডারই হব, তাহলে ফোকাসটা আমার ভালো আসবে। তাহলে ফোকাসটা কি থাকবে মাথার মধ্যে, যে ফোকাস থাকবে যে আমি বিসিএস পড়া রিলেটেড যেই ধরনের বইগুলো পড়তে হবে, যে তথ্যগুলো পড়তে হবে, যতক্ষণ সময় পড়াশোনা করতে হবে, ওইটা কি কি সিলেবাসে আছে সেইটা, এই জিনিসগুলো সবকিছু জেনে আমি বুঝে বিসিএস পড়ার জন্য মনোযোগটা দিব। এই জন্য ফোকাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা বিষয় আমাদের যেটা ঘটে বা খেয়ালই করি না, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনসেন্ট্রেশন দিতে হবে। কনসেন্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে আমরা হয়তো পড়ায় বসছি, হয়তো মানে কি পড়ার মধ্যে বসি, পড়িও অনেকক্ষণ, কিন্তু যে কথাটা বলা হচ্ছে যে এত পড়ি কিন্তু পড়া মনে থাকে না, সেটার মধ্যে মূল বিষয় হচ্ছে কনসেন্ট্রেশনের ভীষণ গ্যাপ আছে। কনসেন্ট্রেশন গ্যাপ থাকা মানে কি, যে আমরা যখন পড়ি, আমরা দেখেন তো খেয়াল করে যে যখন পড়ি তখন এই মোবাইল ফোনটা কোন জায়গায় থাকে, মোবাইল ফোনটা আমাদের আশেপাশেই থাকে, এবং মোবাইল ফোনে দেখা যায় একটা করে মেসেজ আসে বা একটা করে নোটিফিকেশন আসে, একটা টুং শব্দ হয় বা একটা সাউন্ড হয়। এই সাউন্ড কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস। শুধু সাউন্ডই না, ধরেন সাউন্ড মিউট করে রাখলাম, মিউট করে পড়াশোনা করলাম, তারপরেও যদি মোবাইল ফোন সাথে থাকে, কিছুক্ষণের মধ্যে খেয়াল হবে যে মানে ফেসবুকে না জানি কি হয়েছে, একটা ফেসবুকে দেখি তো একটু ঘুরে দেখি কি আছে, জাস্ট ঢুকবো আর বের হবে, এটা মনে মনে ভাববেন যে ঢুকবো আর বের হবে, কিন্তু ঢোকার পর আর বের হতে পারবেন না। ফেসবুক বা মোবাইল ফোনের মধ্যে 8টা বিশেষভাবে ডিভাইস সেট করা আছে, যে ডিভাইসগুলোর কারণে আমরা যদি মোবাইল ফোনে কখনো তাকালেই কি করবো, মোবাইল আমাদের 8টা ডিভাইসের মাধ্যমে এমনভাবে আমাদেরকে ইনভলভ করে রাখবে, আমরা ওখান থেকে বেরোতে পারবো না। তো এর ফলে কি হয়, যে এই যে মোবাইল ফোন পাশে রেখে যখন পড়তে বসি, তখন আমাদের কনসেন্ট্রেশন একটা বড় ধরনের ব্যাঘাত ঘটে। এর বাইরেও আমাদের কনসেন্ট্রেশনে আরো ব্যাঘাত ঘটার সুযোগ আছে। সেটা হচ্ছে আমরা বাইরে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, বন্ধুদের আড্ডা দেওয়া, এগুলো নানান কারণে আমাদের বিভিন্ন শিডিউল করা থাকে। যখন আর পড়ি তখন এই শিডিউল অনুযায়ী আমরা পড়তে পারি না, এবং সেই কারণে পড়াটা ঠিক মতো হয় না।
এই গেল দুইটা, অর্থাৎ যখন আমরা পড়বো তখন আমাদেরকে অবশ্যই কনসেন্ট্রেশনের বিষয়টা মাথায় রাখতে হবে ভেরি ইম্পর্টেন্টলি। আর নাম্বার 3 যেটা বলবো, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এখন যেটা বলবো এই কাজটা মাস্ট করতে হবে, সেটা হচ্ছে এই যে আমি এইটা অঙ্কে লিখে দিলাম যে 5 টাইমস রিভিশন করা, ভেরি ইম্পর্টেন্ট। আমি তো এই কাজটা করতাম। এইটা হচ্ছে যে 5 টাইমস রিভিশন করা, এই জিনিসটা কি আমি একটু বুঝিয়ে দিই, তাহলে এটা আমি যে কোনো একটা বই দিয়ে বুঝিয়ে দিই তাহলে ভালো বোঝা যাবে। যেমন আমার হাতে এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি আমার এনটিআরসি ডাইজেস্ট প্লাস বইটা, এই বইটি সর্বোচ্চ বিক্রি আমাদের বই। তো এই বইটার কথা ধরি, বইটির পেজ হচ্ছে সব মিলে 900-র মতো পেজ। আমি জাস্ট এক্সাম্পল দেখিয়ে দিই যে 5 টাইমস রিভিশন কেন ইম্পর্টেন্ট, আমি সবসময় কেন এই কথাটা বলি। জাস্ট এই বইটা থেকে 15টা পৃষ্ঠা, প্রথম 10টা পৃষ্ঠা ধরি, প্রথম 10 পেজ 10 পৃষ্ঠা আমি যদি আমার সামনে এখন পড়তে দিই আপনাকে, এই বইটা হাতে নিয়ে 10 পৃষ্ঠা আপনি পড়বেন। জাস্ট পড়া হইলেও, পড়া হওয়ার পরে আমি এই 10টা পৃষ্ঠা থেকে 10টা প্রশ্ন করব। আপনি শিওর থাকেন যে এই 10 পৃষ্ঠা পড়ার পরে এই 10টা প্রশ্ন যে করলাম, 10টা প্রশ্নের মধ্যে থেকে আপনার 6টা প্রশ্ন হয়তো হবে বা 7টা প্রশ্ন হবে, 3টা প্রশ্ন হবে না। আরো যদি বলি সেটা হচ্ছে 50% প্রশ্ন হবে, 50% উত্তর আপনি করতে পারবেন না। তাহলে দেখেন যে এই এখন আমি প্রশ্ন করলাম এই বইটা থেকে, মানে এখন বইটা পড়লেন 10 পৃষ্ঠা মাত্র, সেখান থেকে আমি 10টা প্রশ্ন করলাম, 10টা প্রশ্ন থেকে আপনার অর্ধেক প্রশ্ন ভুল হয়ে গেল, বা অর্ধেক প্রশ্ন ভুল না হলেও 3টা ভুল হয়ে গেল, বা 2টা ভুল হয়ে গেল, বা আপনার 4টা প্রশ্ন ভুল হয়ে গেল। এখন পড়ে 10টা পৃষ্ঠা এখনই যদি 4টা প্রশ্ন ভুল হয়ে যায়, 4টা উত্তর যদি ভুল হয়ে যায়, তাহলে আমরা কি করি? আমরা যেটা করি, যেমন জব সলিউশন যে বইটা আছে, আমরা বাজার থেকে যে জব সলিউশন যে প্রকাশনী কিনি, জব সলিউশন বইটা থাকে এই বইটার ডাবল, অর্থাৎ প্রায় 1800 পৃষ্ঠার থাকে, 1800 পৃষ্ঠার বই জব সলিউশন। 1800 পৃষ্ঠার একটা বই, তো মাথায় কি থাকে যে এই বইটা আমি 1 খতম দিব। তো 1 খতম দিতে যে এই বইটা পড়তে শুরু করে, বিসমিল্লাহ বললে আল্লাহর নামে পড়াশোনা শুরু করে, এবং পড়তে 6 মাস পরে বা 4 মাস পরে যে এই বইটা শেষ হয়। 4 মাস পরে যখন এই জব সলিউশন বইটা, বা 6 মাস পরে যখন বইটা শেষ করে ফেলে, তখন সে মনে মনে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে নেয় যে আমার তো এই বইটা পড়া হয়ে গেল। কিন্তু বাস্তবে কি হলো? আমি একটু আগে বললাম যে এই বই থেকে মাত্র 10 পৃষ্ঠা আমার সামনে পড়তে দেওয়ার পরে তাকে যখন আমি প্রশ্ন করলাম, তখন দেখলাম 50% কোশ্চেন তার ভুল, বা উত্তর করতে পারছে না, থেমে গেছে। বা 10টা কোশ্চেন করার পরে 10 পৃষ্ঠা পড়ে এখন পড়ছে, এখন প্রশ্ন করলাম, সেখানে দেখা গেল 3-4টা কোশ্চেন পারছে না। তাহলে এই 1800 পৃষ্ঠা বা 1600 পৃষ্ঠা একটা বই, সেই বইটা 6 মাস ধরে পড়ার পরে সেই বই থেকে যদি প্রশ্ন করা হয়, সেই বই থেকে প্রশ্ন কতখানি মনে থাকবে? যে কারণে যখনই পরীক্ষা দিতে যাই আমরা, তখন পরীক্ষা হলে যাওয়ার পরে মনে হয় যে এই প্রশ্ন পড়ছিলাম, আনসার সি বা ডি এরকম কিছু হবে, বি বা সি এরকম কিছু হবে। তখন কি হয়, এই যে যেটা বলে, যেমন 6 মাস কিন্তু সে রীতিমতো পড়াশোনা করছে, করার পরে তার প্রশ্নগুলো মনে নাই। কি দাঁড়ালো বিষয়টা? যে এত পড়ি কিন্তু পড়া মনে থাকে না। এইটা হচ্ছে রিভিশন ঠিকভাবে না হওয়ার কারণে এই ব্যাপারটা ঘটে, যে এত পড়াগুলো মনে থাকে না। তাহলে এখন রিভিশন 5 টাইমস এর কথা আমি বলেছি, 5 টাইমস রিভিশন কথা বলছি। তাহলে 5 টাইমস রিভিশন বলতে কি বোঝায় সেটা একটু বলে দেই। এই কাজটা কিন্তু করতেই হবে, আমি নিজেও করতাম, এবং এই কাজটা আমি আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আগেও বলছি। আমি 27তম বিশেষ থেকে আমি পড়িয়েছি, তো আমি যতদিন পড়িয়েছি সব স্টুডেন্টকে আমি সেই একই কথাই বলি যে রিভিশনের বিকল্প কিছু নাই। কারণ আমরা এত বেশি মানে আইনস্টাইন না যে আমরা পড়লাম আর সবকিছু মনে থাকলো, তা কিন্তু না, আমি তো নই। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে 5 টাইমস রিভিশনের ক্ষেত্রে, যেমন এই বইটা যদি আমি 5 বার রিভিশন দিই, বা এই বইটা যদি আমি পড়ি, তাহলে কিভাবে পড়বো? আমি কি করব, এই বইটা থেকে যেমন 900 পৃষ্ঠা আছে, আমি 100 পৃষ্ঠা বা 50 পৃষ্ঠা আলাদা করে নিব। যে প্রথমে 50 পৃষ্ঠা পড়বো, এখান থেকে 50 পৃষ্ঠা। তো 50 পৃষ্ঠা কি করব, যে এই 50 পৃষ্ঠা আমি প্রথমে একবার থরলি পড়ে যাব। পড়ার পরে আমি কি করব, পড়বো শুধু না, আমি দাগিয়ে যাব। এই বইটা পড়তে পড়তে আমি দেখবো যে বেশ কিছু তথ্য আছে, তথ্যগুলো আমার পড়া লাগবে না, এগুলো আমি এমনিই পারবো। ঠিক আছে, যেগুলো আমি এমনিই পারবো এগুলো আমি কালো মার্কিং করে যাব, ব্ল্যাক মার্কিং। ঠিক আছে, যেগুলো আমি এমনিই পারি এগুলো ব্ল্যাক মার্কিং। তার মানে এগুলো আমার আর সেকেন্ড টাইম পড়ার দরকার নাই। ঠিক আছে, যদি এটা কোনো প্যাসেজ থাকে বা যদি কোনো টিক আকারে থাকে, তাহলে আমি এটা আন্ডারলাইন করব যে এইটা আমার দরকার নাই বা এইটা আমার দরকার আছে, এরকম মার্কিং করা। তো প্রথমবার হচ্ছে এই 50 পৃষ্ঠা পড়ি বা 100 পৃষ্ঠা পড়ি, এটা আমি প্রথমে দাগাদেগি করব। আর যে প্রশ্নগুলো আমি দেখবো যে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন আছে, আমার যেটা বেশি কমন সেইটা আমি
ক্রস করে দিব বা একটা কালো দাগ দিয়ে রাখবো, যেটা আমি আর সেকেন্ড টাইম পড়বো না, এটা আমার এমনিতেই পারা প্রশ্ন। গেল প্রথমবার। এবার তার মানে একটা রিভিশন একবার পড়া হইলো। দ্বিতীয়বার আমি কি করব, দ্বিতীয়বার আমি একটা ব্লু পেন বা আমি গ্রিন পেন নিব। তো ব্লু পেন বা গ্রিন পেন যেটাই নেই সেটা নিয়ে আমি দ্বিতীয়বার কি পড়বো, যেগুলো আমি কালো দাগ দেই নাই বাকি যে জায়গা আছে সেইখানে পড়বো। সেখানে পড়তে যে আমি দেখবো যে ওই জায়গার মধ্যে থেকে যেগুলো আমি পড়ছি সেইখানের মধ্যে আমার কোন কোন প্রশ্নগুলো একটু মানে বারবার পড়ার কথা মনে হচ্ছে, যে এই প্রশ্নগুলো আমার বারবার পড়তে হবে, তো সেগুলো আমি একটু বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি এবার ব্লু পেন বা গ্রিন পেন দিয়ে দাগ দিব, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং পড়াও হইলো, আমি দাগিয়ে হয়ে গেলাম। তাহলে কতগুলো পড়লাম, ওই 50 পৃষ্ঠা বা 100 পৃষ্ঠা। তাহলে এর মধ্যে থেকে আমি দ্বিতীয়বার পড়ে ফেললাম। এবার আমার বইয়ের মধ্যে বা দাগ পড়লো কয়টা, দুইটা কলমে দাগ পড়লো, একটা হচ্ছে ব্ল্যাক দাগ আর একটা হচ্ছে ব্লু বা গ্রিন দাগ পড়লো। এবার আমি থার্ড টাইম আবার ওই 100 পেজ বা 50 পেজ আমি আবার যাব। সেখানে কি করবো, এবার আমি আরেকটা কালারের কালি নিব। ঠিক আছে, সেই কালারের কালি যদি আমি আগে ব্লু নিয়ে থাকি তাহলে এখন গ্রিন নিব, তাহলে আমি আগে গ্রিন নিয়ে থাকলে এখন ব্লু নিয়ে দেবো। এইবার আমি কি করব, যে এইবার পড়ার সময় আমি আবার একটা দাগ দেবো কোনগুলা, পড়বো কোনগুলা, যেগুলো শুধু আমার ওই ব্লু পেনের দাগ দেওয়া ছিল শুধু ওগুলোই পড়বো এবার। ঠিক আছে, থার্ড টাইম পড়া হচ্ছে আমার, এবং সেই পড়াটা একটু কমে গেল। এবার এই ব্লু যে দাগ দেওয়া ছিল সেইখানে যখন আমি আরেকবার পড়বো, সেখানে আমার আরেকটা কলমের কালির দাগ পড়বে। কোনগুলো পড়বে, যেগুলো পড়ছি কিন্তু আমার মনে থাকতেছে না, পড়ছি কিন্তু মনে হচ্ছে যে না এটা আমি একটু আগে পড়লাম বাট আমার এখন মনে নাই, সেটা একটা আলাদা মার্কিং হবে। তো এরকম প্রশ্নগুলো খুব কম হয়ে যাবে, সংখ্যা একটু কমে যাবে। তো আমি এইভাবে যখন পড়লাম তাহলে আমার কি হলো, যে তিনটা রিভিশন হয়ে গেল। এই তিনটা রিভিশনে আমি 3বার পড়ে ফেললাম এবং 3বার আমার মার্কিংও করা হয়ে গেল। 3বার। তাহলে আমি যদি 100 পৃষ্ঠায় 3বার পড়ি এবং 3বার যদি আমি দাগিয়ে দেখি পড়ি, প্রথমবার ব্ল্যাক দিয়ে, তারপরে গ্রিন দিয়ে, তারপর আবার ব্লু দিয়ে আমি দাগিয়ে পড়লাম, তাহলে 3টা কলমের দাগ পড়লো, কিন্তু পড়াটা আমার 100 পৃষ্ঠা কিন্তু খুব ভালোভাবে পড়া হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু বেশি সময় লাগবে না, কারণ আমার প্রথমবারে কমানো আছে, দ্বিতীয়বার আরো কমে যাচ্ছে, তৃতীয়বার কিন্তু আরো কমে যাচ্ছে। ঠিক আছে, 3টা রিভিশন হয়ে গেল। এরপরে 3টা রিভিশন হওয়ার পরে আমি কি করব, এবার আমি এই বইয়ের পরবর্তী 100 পৃষ্ঠা যাব। পরবর্তী 100 পৃষ্ঠা সেম ওয়ে 3বার রিভিশন হবে, 3টা কলমের কালি দাগ পড়বে। তারপর আমি পরবর্তী আরো 100 পেজে যাব। এইভাবে আমি 900 পৃষ্ঠার বইটা পড়ে ফেলবো। এই 900 পৃষ্ঠার বইয়ের মধ্যেই কি দাগ হবে, 3টা কলমের দাগ পড়বে 900 পৃষ্ঠা বইয়ের মধ্যেই। তাহলে আমার কয়টা রিভিশন হলো, আমার রিভিশন হলো 3 টাইমস, 3বার রিভিশন হলো। বাকি থাকলো আর কত, বাকি থাকলো আর আমার 2বার। এইভাবে আমার এই বইটা পুরোটা যখন পড়া হইলো, পুরো বইটা যখন পড়া হবে, তখন আমি যেটা করব সেটা হচ্ছে যে পুরো বইটাই আরো একবার রিভিশন দেব। সেই একবার কি করব, আর একবার রিভিশনটা কি করব, আর একবার রিভিশনটা হচ্ছে এইবার আমি পুরোটাই পড়বো। কোনগুলা, শুধুমাত্র ওই যে ব্লু আর গ্রিন পেনে যে দাগগুলো ছিল, শুধু ব্লু আর গ্রিন পেজের মানে পেনের যে দাগগুলো ছিল ওই জায়গাগুলো শুধু পড়ে যাব। ওই জায়গাগুলো কম হয়ে যাবে, ওই কম জায়গাটুকু আমি পড়ে যাব। কম জায়গাটা পড়ে যাওয়ার ফলে এবার আমি একটা দাগ দিয়ে যাব, কম জায়গাটা পড়বো প্লাস একটা আমি দাগও দিয়ে যাবো। এবার পুরো বই কিন্তু পড়ছি। সেটা ক্ষেত্রে কি করবো, এবার আমি সেটা হচ্ছে রেড পেন। এবার আমি দাগ দেবো রেড পেন দিয়ে, রেড পেনের দাগ। এই রেড পেনের দাগটা কেন, রেড পেনের দাগটা হচ্ছে যে আমি এতবার 3বার পড়ার পরেও, 3বার যে পড়লাম, 3বার পড়ার পরেও আমার যেই পড়াগুলো মনে থাকছে না, অর্থাৎ 3বার পড়লাম, 3বার পড়ার পরেও আমি দেখলাম যে অনেকগুলো জায়গা আমি ভুলে গেছি, বা যে জায়গাগুলো আমার মনে পড়ে না, বা যে যেমন ম্যাথ যদি পড়ি, অঙ্ক যদি করি, অঙ্কের মধ্যে থেকে এমন কিছু অঙ্ক আছে যেটা আসলে কঠিন মনে হয়, তাহলে একে হচ্ছে কি মনে থাকে না, 2 হচ্ছে যে ওই পড়াটা খুবই কঠিন বা আনকমন। এই টাইপের যে পড়াগুলো আছে ওইটাকে আমি রেড মার্কিং করব, লাল কলমের কালি দিয়ে দাগ দিব। পুরো বইটাই পড়ে যাব। পুরো বইটা কিন্তু পড়তে বেশি সময় লাগার কথা না, কারণ ওখানে কিন্তু আলাদা করে কমানো আছে পড়াগুলো, আগেই দাগে কমানো ফেলানো আছে, শুধু কমানো অংশটা পড়তে হবে। কোন অংশ কথা বলছি, যেগুলো ব্লু পেনের বা গ্রিন পেনের দাগ দেওয়া সেগুলো শুধু। এখন রেড পেনের দাগ দেওয়ার পরে আমার রিভিশন হয়ে গেল কয়টা, রিভিশন হয়ে গেল +1, অর্থাৎ 4টা, 4 টাইমস রিভিশন হয়ে গেল। ঠিক আছে, এখন আমি যদি এরকম 4টা বই পড়ি, একটা বই আমার পড়া হয়ে গেল, এখন আমি যদি 4টা বই পড়ি, তাহলে 4টা বই পড়লে কি হবে, 4টা বই আমি ঠিক এরকম করে 4বার করে রিভিশন, 4বার লিখলাম আমি 4 টাইমস রিভিশন করে 4টা বই আমি দাগাবো, 4টা বই আমার 4 টাইম রিভিশন করে হয়ে যাবে। বিলিভ মি, আমাকে জাস্ট বিশ্বাস করবেন যে যদি কেউ এই যেভাবে বললাম
এইভাবে কেউ যদি সময় দিয়ে প্রতিদিন পড়ার টেবিলে 10 থেকে 12 ঘন্টা সময় নিয়ে যদি এইভাবে পড়তে পারে, সে যে কোনো পরীক্ষা সে টিকবে। আমি পার্সোনালি আমি যতবার প্রিলি পরীক্ষা অংশ নিয়েছি কখনোই প্রিলিতে ফেল করি নাই। আমার একটা কৌশল ছিল যে আমি যেটাকে করতাম যে এখানে একটা নোটও করে ফেলতাম, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি বলি, যে কথাটা আমি এড়িয়ে গেছি, ভুলে গেছি হয়তো, সেটা হচ্ছে যে এইখান থেকে কিন্তু ওই যখন আমি লাল কলমে কালি দাগ দিব, এই যে লাল কালি দাগ দিব, তখন আবার যখন গ্রিন কালারের কলম দিয়ে লিখবো, তখন এই সময়টা কি করা উচিত, যে জায়গাগুলো বেশি কনফিউশন আছে বা যে জায়গাগুলো নোট করার প্রয়োজন, এই জন্য আমার কি করবে যে আমার একটা বিশেষ খাতা থাকবে, বিশেষ একটা আমরা কি করবো সাবজেক্ট ভিত্তিক খাতা রাখবো। খাতার মধ্যে কি হবে যে এইখানে আমি যখন রিভিশন করছি তখন আমার কাছে মনে হবে যে এই জায়গাটা যে লিখে রাখি, বা এর সাথে আসে না এরকম যে একই বই লিখছে 3-4 জন রাইটার লিখছে, এরকম আছে না, তো ওইটা যে নোট এরকম কিছু তথ্য আছে, সাধারণ জ্ঞানের তথ্য আছে, সবখানে এরকম তথ্য আছে, ম্যাথেও তথ্য আছে। সো এই তথ্যগুলো যদি একটু আলাদা করে নোট করে রাখি, তাহলে ওই নোটটা সহ আমার পরবর্তী পড়তে সুবিধা হবে। তাহলে কি হবে, আমার এর সাথে সাথেই এই পড়াগুলো যেভাবে পড়ছি এইভাবে বইগুলো পড়ার সাথে সাথেই আমার একটা বাড়তি একটা নোট খাতা থাকবে, নোট খাতা হয়ে যাবে, নোট খাতা হয়ে যাবে, এর মধ্যে হয়ে যাবে, নোট খাতা হয়ে যাবে এক্সট্রা। তাহলে আমি যেটা বললাম যে 4 বার রিভিশনের কথা বললাম, প্লাস নোট খাতাটা হয়ে গেল বললাম, এই 4 বার রিভিশনের পরে কিন্তু বিশেষ মার্কিং করা থাকবে, লাল কলমে কালির যে দাগ দেওয়া যে তথ্যগুলো সেটা বিশেষ মার্কিং করা থাকবে। তাহলে এইটা একটা বই পড়া হইলো। এইভাবে যদি 4টা বই পড়তে হয়, 4টা বই আমরা এভাবে পড়বো। বিশেষ পরীক্ষার যেমন 10টা বই পড়তে হয়, তো বিশেষ পরীক্ষায় 10টা বই পড়তে হলে 10টা বই এভাবে পড়বো, কারণ 10টা বই হলেও কিছু বই আছে, যেমন একটা আছে নৈতিকতাটা বই আছে, খুবই চিকন একদম পাতলা বই, আবার কম্পিউটার বইটা কি ছোট বই, তো এরকম অনেক বই আছে, 10টা বইয়ের মধ্যে অনেক বই ছোট ছোট বই আছে। যদি বিশেষ পরীক্ষার জন্য 10টা বই পড়তে হয়, 10টা বই আমি এভাবে পড়বো, আর প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করব। তাহলে এই বইগুলো পড়লে কি হবে যে প্রত্যেকটা বইয়ের পেছনে আমার একটা করে নোট খাতা হয়ে যাবে, আলাদা নোট খাতা হয়ে যাবে। সেই নোট খাতার মধ্যে আমার ব্যক্তিগত তথ্যগুলো, আমার যে তথ্যগুলো আমার দরকার বা আমি মনে করতেছি সেই তথ্যগুলো আমি বিভিন্ন জায়গায় কালেক্ট করেছি, সেইগুলো আমি ওখানে নোট খাতা লিখে রাখছি। তাহলে কি হলো, যদি আমি 4টা বই পড়ি তাহলে 4টা বই 4 বার করে রিভিশন হইলো। যদি আমি 10টা বই পড়ি, 10টা বই 10 বার 4 বার করে রিভিশন হইলো, প্লাস 10টা বইয়ে 10টা আমার এক্সট্রা নোট খাতা হইলো। 4টা বই যদি পড়ি, 4টা বই 4টা নোট খাতা হইলো। যদি একটা বই আমি পড়ি তাহলে একটা নোট খাতা হইলো। কিন্তু পড়া রিভিশন হলো কয়বার, পড়া রিভিশন হইলো 4 টাইম, 4 বার হইলো। কিন্তু আমি কি বলছি, 5 বার রিভিশনের কথা বলছি। এই 5 বার, পঞ্চম রিভিশনটা কখন হবে? পঞ্চম রিভিশনটা হচ্ছে যখন পরীক্ষা শুরু হবে, পরীক্ষার আগে দিয়ে আমি আরেকবার ফাইনাল রিভিশন দিব। তখন কি, তখন ওই যে 4টা বই যদি পড়ি সে 4টা বই, 10টা বই যদি পড়ি 10টা বই, যে কটা বই আমার এভাবে দাগানো থাকবে সব কটা বই আমি প্রতিটা বই ধরবো, ওই ধরে লাল যে দাগগুলো দেয়া আছে সেগুলো, প্লাস হচ্ছে আমার নোট খাতা, রেড মার্ক করাগুলো আর এই নোট খাতাগুলো, এগুলো আমি আগে পড়ে নিব। এগুলো আগে রিভিশন করার ফলে দেখবো যে কোন কোন জিনিসগুলো মনে আছে। যদি আমরা এইভাবে 5 বার রিভিশন করতে পারি, প্লাস হচ্ছে যে সবগুলো বইয়ের উপর একটা নোট খাতা রাখতে পারি, আর তার সাথে যদি কেউ কোচিং করে থাকি, তাহলে কোচিং এর স্যারদের ক্লাস তো আছে, ওগুলো তো বাড়তি পাও না। কোচিং স্যারদের ক্লাসগুলো করলে কি হয় যে ওই ক্লাসগুলো করার পরে যে পড়াগুলো আমরা পড়ি, বইয়ে যেগুলো পড়ি, এই পড়াগুলো খুব সহজ লাগে, পড়াগুলো সব ইজি মনে হয়, এজন্য কোচিং এর ক্লাসগুলো খুব ইফেক্টিভ হয়, খুব কাজে লাগে। ঠিক আছে, একটা আউটলাইন বা গাইডলাইন পাওয়া যায়। এছাড়া একেবারে বাসায় নিজেই পড়া যায়, একা বাসায় সবকিছু পড়া যায়। ঠিক আছে, তো যদি আমরা এরকম ফার্স্ট টাইম 5 টাইমস যদি আমরা রিভিশন করতে পারি, পড়াগুলো যেভাবে আমি বললাম রিভিশন করতে পারি, 5 বার 4টা কলমে কালির দাগ পড়বে বইয়ের মধ্যে, সেই দাগটা ফেলতে পারি, আর প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করতে পারি। আমাদের এক্সট্রা খাতা, একটা নোট খাতা করবে, সেই নোট খাতাটা মেনটেন করতে পারি। আর এর সাথে অবশ্যই আমাদের কি করবে, প্রথমে যেটা বললাম যে পড়াশোনার জন্য আমাদের একটা ফোকাস মাইন্ড রেডি করা, মানসিকতা থাকবে যে আমি এদিক ওদিক চিন্তা করে লাভ নাই। যদি আমি আজকে সফল না হই, আমার কোনো ফ্রেন্ডস আমাকে ধরা দিবে না, ইভেন আমার পরিবারের সদস্যরা আমাকে মূল্যায়ন করবে না, এটা সত্যি কথা। এবং আমরা যদি কি বলে যে ব্যক্তিগত জীবনে বলি, সারা জীবন ভোগান্তিতে ভুগতে হবে, তাহলে অবশ্যই আমাদের ফোকাসের গুরুত্বটা বুঝতে হবে। যদি ফোকাস ঠিক মতো দিতে পারি, আর অবভিয়াসলি পড়ার সময় যত ডিভাইস আছে ডিভাইস থেকে দূরে থাকতে পারি, ডিভাইসকে, মোবাইল ফোনকে অন্য রুমে রেখে আর এক রুমে পড়তে বসা, কম্পিউটারকে অন্য রুমে রেখে আর এক রুমে পড়তে বসা, ফুল কনসেন্ট্রেশন দিয়ে যদি আমরা পড়তে পারি, প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়ার রুটিন করে যদি পড়তে পারি,
যা বললাম এভাবে পড়তে পারি, আমি যদি বিশেষ পরীক্ষা দিই বিশেষ ক্যাডার ইনশাল্লাহ হব, আমি যদি অন্য যে কোনো চাকরি পরীক্ষা দিই সেই চাকরি পরীক্ষায় আমি অবশ্যই সফল হব বন্ধুরা। তাহলে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো থেকে একটু ডিফিকাল্ট হবে, এই কথাগুলো মেনটেন করা একটা ডিফিকাল্ট, কষ্ট হবে, বাট এটা মনে রাখতে হবে যে কষ্ট ছাড়া কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব না। কষ্ট করতে হবে, আমরা কষ্ট করছি। আমি প্রচুর পড়াশোনা করতাম, আমি এমন পড়াশোনা করতাম যে আমার এমন হতো চাকরি পাওয়ার বিশেষ ক্যাডার হওয়ার পরে আমি ঘুমতি করে চমকে উঠতাম, উঠে মনে হতো আমার বোধহয় আছে পড়া আছে, এরকম 2-3 বছর আমি চমকে উঠতাম যে আমার বোধহয় সকালে পড়া আছে কিন্তু পড়তেছি না, হায় হায় কি হবে আজকে দিনটা মিস হয়ে গেল। এই যে ব্যাপারটা, তার মানে কি কতটা পড়াশোনা করতে হয়েছে, কতটা কষ্ট করতে হয়েছে আমাদেরকে, তারপরে আমরা সফল হয়েছি। সো এইরকম সফলতা চাইলে বা আমার থেকে আমি চাই যে আপনারা আমার থেকে বড় কিছু হন, আমার থেকে ভালো ক্যাডার হন, আমার থেকে বড় ক্যাডার হন এবং সমাজে আমার থেকে বড় কিছু হয়ে সফল হয়ে বা আমার মুখ উজ্জ্বল করেন। আপনি বিশেষ ক্যাডার হলে বা বড় কিছু হলে আপনার এলাকায় আপনার সম্মান হবে, আপনার পরিবার সম্মানিত হবে, আপনার বন্ধুদের মধ্যে আপনার মুখ উজ্জ্বল হবে, সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন আপনি দেখবেন কতটা সম্মানের সাথে বাঁচতে পারছেন। এত বড় অ্যাচিভমেন্টের জন্য আপনাকে যে প্রতিদিন যে কষ্ট করার বিষয়টা, মাত্র 1 বছর, একটা বছর 10 থেকে 12 ঘন্টা আমি যেভাবে বললাম এইভাবে পড়াশোনা করে দেখেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। ধন্যবাদ।